আপনি তো অদ্ভুত মানুষ। আমি কারণ ছাড়া একটা মানুষের সাথে কেন কথা বলা বন্ধ করব? শুভ্রের মাথা রীতিমতো গরম হয়ে যাচ্ছে। হৃদির এই তর্কাতর্কি ওর সহ্য ক্ষমতার বাহিরে চলে যাচ্ছে। ইচ্ছে করছে একটা চর বসিয়ে গাল লাল করে দিতে। সে কোনো মতে লম্বা শ্বাস ফেলে রাগটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করলো। তারপর বেশ গম্ভীর স্বরে বলল, আমার এখন তোর সাথে ফালতু তর্ক করার একদম ইচ্ছে নেই। আমি বলেছি মানে ওর সাথে কথা বলবি না। ডোন্ট আর্গু উইথ মি। হৃদি মুখ বাঁকিয়ে অবজ্ঞার সুরে বলল। আমি আপনার কথা শুনতে বিন্দু মাত্র বাধ্য নই। এবার শুভ্র হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল। এক ঝটকায় হৃদিকে নিজের বুকের একদম কাছে টেনে আনলো। শুভ্রের তপ্ত আর রাগী নিঃশ্বাস হৃদির কপালে এসে আছড়ে পড়ছে। সে হিস হিসিয়ে ঠান্ডা গলায় শুধালো, আমার কথা শুনতে তুই বাধ্য। জাস্ট ডোন্ট ফরগেট আই অ্যাম ইয়োর হাজবেন্ড। তোর ভালো মন্দের ওপর আমার পুরো অধিকার আছে। এরপরে যদি আমি ওকে তোর আশেপাশে দেখি তবে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। মাইন্ড ইট। বলেই সে পকেট থেকে 10 টাকার কয়েকটা চকচকে নোট, 20 টাকার নতুন নোট, 100 টাকার চকচকে নোট আর সাথে 1000 টাকার একটা নতুন নোট সবগুলো রিদির হাতের মুঠোয় একরকম গুজে দিয়ে গটগট করে ছাদ থেকে নেমে গেল। রিদি হাতের তালুর দিকে তাকিয়ে একদম থমকে গেল। এতগুলো নতুন আর চকচকে নোট দেখে ওর চোখ জোড়া যেন আস্ত রসগোল্লা হয়ে গেল। প্রথমে ভ্যাবাচাকা খেলেও পরক্ষণেই ওর মনে পড়ল ও সালামি চেয়েছিল। তার মানে এগুলো সব সালামির টাকা। হৃদি খুশিতে আত্মহরা হয়ে দ্রুত টাকাগুলো গুনে দেখল পুরো 2000 টাকা। পুকুর পাড়ে একলা বসে পুকুরের শান্ত জলে মাটির ঢেলা ছুটছে শুভ্রা। মনটা ওর একদম ভালো নেই। আর এই সব কিছুর মূলে ওই ঈশান। একটুখানি দুষ্টুমি করে উইশ করেছিল বলে ওইভাবে বাচ্চাদের মতো ভাইয়ের কাছে বিচার দিতে হলো। স্লেপ ওর জন্যই আজ ওর বড় ভাইয়ের কাছে কড়া বকুনি খেতে হয়েছে। হঠাৎ শুভ্রার পাশে এসে নিঃশব্দে বসলো ঈশান। শুভ্রা আর চোখে একবার তাকে দেখে মুখ ঘুরিয়ে অভিমানে গজগজ করে উঠল। এখান থেকে চলে যান আপনি। আমি কোনো সালামি টালামি নেব না, লাগবে না আপনার টাকা। ঈশান মনে মনে হাসলো। সেও একটা মাটির ঢেলা তুলে নিয়ে জুতোর মতো পুকুরে ছুঁড়ে মারল। তারপর বেশ উদাসীন গলায় বলল, তোমাকে কে বললো আমি তোমাকে টাকা দিতে এসেছি? আমি তো এখানে এমনি একটু বসে থাকতে এসেছি। শুভ্রা রাগে ফুঁসতে ফুঁসতে ঈশানের দিকে তাকালো। ঈশান এবার দাঁত বের করে একগাল হেসে দিয়ে শুধালো। কি হলো, এইভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছো কেন? শুভ্রা রাগে গলার স্বর সপ্তমে চড়িয়ে বলল, আপনার সাথে আমি কথাই বলবো না ঈশান ভাইয়া। থাকেন আপনি এখানে বসে, আমি গেলাম। বলে শুভ্রা ঝটকা মেরে উঠে যেতে চাইল। কিন্তু মুহূর্তের মধ্যে ঈশান শুভ্রার ডান হাতটা ধরে এক হ্যাঁচকা টান দিল। আচমকা এই টানে শুভ্রা ভারসাম্য সামলাতে না পেরে সোজা গিয়ে আছড়ে পড়ল ঈশানের প্রশস্ত বুকে। কয়েক মুহূর্তের জন্য যেন চারপাশ থমকে গেল। ঈশান শক্ত করে শুভ্রার কোমর জড়িয়ে ধরে চোখ দুটো বন্ধ করে ফেলল। মেয়েটা যে এত পলকা আর দুর্বল তা ওর জানা ছিল না। শুভ্রা না চাইতেও ঈশানের ঘামে ভেজা মুখটার দিকে অপলক তাকিয়ে রইল। ঈশান চোখ খিচিয়ে বন্ধ করে রাখায় ওর কপালে সূক্ষ্ম ভাঁজ পড়েছে। শুভ্রা যেন ঘোরের মধ্যে এক ধ্যানে তাকিয়ে রইল ওর দিকে। বেশ কিছুক্ষণ এভাবেই কাটল। ধীরে ধীরে ঈশান চোখ মেলল। শুভ্রাকে এতটা কাছ থেকে এভাবে তাকিয়ে থাকতে দেখে সে বেশ অপ্রস্তুত হয়ে পড়ল। গলা পরিষ্কার করতে সে হালকা কেসে উঠল। শুভ্রার ঘোর কাটল। সে তড়িঘড়ি করে ঈশানের বুক থেকে সরে গিয়ে চলে যেতে চাইল। কিন্তু ঈশান আবার টান দিয়ে ওকে নিজের পাশে বসিয়ে দিল। শাসন মেশানো নরম গলায় বলল, আরে কোথায় যাচ্ছো? বসো এখানে। আমি কি এখানে একা একা বসে থাকবো নাকি? শুভ্রার ঠোঁট উল্টে তাচ্ছিল্যে সুরে বলল, তাতে আমি কি করব? আপনি এখানে একা বসে থাকবেন নাকি বউ নিয়ে বসে থাকবেন সেটা তো আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। বউ শব্দটা কানে যেতেই ঈশান হঠাৎ কেমন যেন উদাস হয়ে গেল। সে দু হাত পেছনের মাটিতে ভর দিয়ে আকাশের দিকে মুখ তুলে এক দীর্ঘশ্বাস ফেলে বলল, আরে বউ, এই শব্দটার মুখে এনো না। শুনলেই পরাণে লাগে, কলিজাটা পুরে খাক হয়ে যায়। শুভ্রা ভ্রু কুঁচকে ওর নাটকীয়তা দেখে অবাক হয়ে শুধালো,
এতই যখন জ্বালা তো বিয়ে করে নিলেই তো পারে। ঈশান একটা লম্বা শ্বাস টেনে স্মৃতিচারণ করার মতো করে বলল, জানো, যখন আমার বয়স মাত্র 17 ছিল, তখন একবার আমতা আমতা করে আব্বুকে বিয়ের কথা বলেছিলাম। আব্বু সেদিন হাতের কাছে থাকা ডালের ঘুটনি নিয়ে যে দৌড়ানি দিয়েছিল না, সেই থেকে বিয়ের কথা আর মুখে মানি না। শুভ্রা আর নিজেকে সামলাতে পারল না। ঈশানের বলার ভঙ্গি দেখে সে খিলখিল করে হেসে উঠল। ঈশান সরু চোখে ওর হাসি মুখের দিকে তাকিয়ে তপ্ত গলায় বলল, তুমি হাসছো, আর এদিকে আমার পরাণ পুড়ে ছাই হয়ে যাচ্ছে। শুভ্রা হাসতে হাসতে গড়িয়ে পড়ে বলল। আহারে, ইস কি কষ্ট আপনার। ঈশান আবার আকাশের দিকে তাকিয়ে দুষ্টুমি সুর করে গেয়ে উঠল। ঈশানের গান গাওয়ার ভঙ্গি দেখে শুভ্রা আর হাসতে হাসতে পেট খিল ধরার উপক্রম। ঈশান অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল শুভ্রার দিকে। হাসলে মেয়েটার দু গালে ছোট ছোট টোল পড়ে। ইস কি মিষ্টি লাগে দেখতে, কিন্তু এই মিষ্টির স্বাদ নেওয়ার অধিকার ঈশানের নেই। তাই সে তড়িঘড়ি করে মুখ ঘুরিয়ে নিল। আকাশের চাঁদে হাত দেওয়ার মতো বোকামি সে করতে চায় না। বেশ কিছুক্ষণ পর নিজেকে সামলে নিয়ে ঈশান শুধালো, তা ম্যাডাম, আপনার রাগ কি এবার একটু কমেছে? শুভ্রা হাসি থামিয়ে একটা লম্বা নিঃশ্বাস নিল, তারপর ভ্রু কুঁচকে বলল, তার মানে আপনি এতক্ষণ আমার রাগ ভাঙানোর জন্য এই ঢং করছিলেন? ঈশান ঘাস ছিঁড়তে ছিঁড়তে অবনীলায় বলল। ধরো তাই। শুভ্রা এবার মুখ ঘুরিয়ে জেদের সুরে বলল, এত সহজে রাগ ভাঙেনি আমার। যদি সত্যি রাগ ভাঙাতে চান তবে আমার একটা কথা রাখতে হবে। ঈশান উৎসুক হয়ে জিজ্ঞেস করল। বলো কি কথা? শুভ্রা চোখ উজ্জ্বল করে জানালো, আসলে অনেক দিন ধরে গ্রামটা ভালো করে দেখা হয় না। আমার সাথে গ্রাম ঘুরতে বের হতে হবে। গ্রামে প্রচুর পেয়ারা আর আম গাছ আছে, ওখান থেকে ফল চুরি করতে হবে। শুনেই ঈশানের চোখ চড়ক গাছ। সে বিস্ময় খেয়ে চেঁচিয়ে উঠল। হোয়াট? ফল চুরি? শুভ্রা কাঁধ উঁচিয়ে নির্বিকার ভঙ্গিতে বলল, হ্যাঁ, ডিসিশন আপনার। যাবেন কি না? না গেলে নাই। আর আপনার সাথে আমার কোনো জন্মের কথা নেই। রাসেলকে এবার চারপাশ থেকে ঘিরে ধরেছে ইমন, মিহি আর পাখি। উঠোনময় এক চোট দৌড়াদৌড়ি চলছে সালামির জন্য। উপায়ান্তর না দেখে রাসেল শেষমেশে যান বাঁচাতে বড় একটা পেয়ারা গাছে চড়ে বসল। মিহি নিচ থেকে গাছের দিকে তাকিয়ে চিৎকার করে উঠল, ভাইয়া, ওভাবে ঝুলে থেকে লাভ নেই। আপনি কি আর নামাবেন না? যখনই নামাবেন তখনই ধরব। রাসেল মগ ডালে বসে কাচুমাচু মুখে বলল, বোন দেখ, আমি একজন বেকার মানুষ, চাকরি বাকরি কিছু করি না। আমি এত টাকা কই পাবো? তোদের 3 জনকে 50 টাকা দিচ্ছি, যা সবাই মিলে দোকানে গিয়ে কিছু খেয়ে আয়। ইমন দু কোমরে হাত দিয়ে তেরামি করে বলল, আমাদের কি তোমার কাছে ভিক্ষুক মনে হয় যে 50 টাকা দিবা আর আমরা অমনি ভিক্ষা নিয়ে চলে যাব? পাখি এবার সুর মিলিয়ে কড়া গলায় বলল, দেখেন রাসেল ভাইয়া, ভালোই ভালোই টাকা দিয়ে দেন বলছি, না হলে কিন্তু আমরা ছাড়ার পাত্র নই, খবর আছে আপনার। রাসেল এবার গাছের ডালে পা ঝুলিয়ে আয়েশ করে বসলো, অবজ্ঞার সুরে বলল, একটা পয়সাও দেব না। কি করবি তোরা? দেখি কি করতে পারিস। মিহি এবার রাগে অগ্নিশর্মা হয়ে গাছে ধাক্কা দিতে শুরু করলো। ইমন আর পাখিও দমে যাওয়ার পাত্র নয়, ওরাও যোগ দিল। গাছটা কিছুটা ছোট হওয়ায় ধাক্কার চোটে মরমর করে নড়তে শুরু করলো। মনে হচ্ছে এক্ষুনি ডালপালা সহ ভেঙে পড়বে। রাসেল উপর থেকে ভয়ার্ত চোখে ডাল শক্ত করে আঁকড়ে ধরে আর্তনাদ করে উঠল। আরে আরে, কি করছিস তোরা? থাম বলছি, পড়ে যাবো তো। ইমন নিচ থেকে পৈশাচিক আনন্দ নিয়ে চেঁচিয়ে বলল, টাকা না দেওয়া পর্যন্ত তুমি ওখানেই বসে থাকো আর আমরা নিচ থেকে তোমাকে দোল দিই। এনজয় দ্য রাইড ব্রো। ঠিক সেই মুহূর্তে শুভ্র ফোনে কথা বলতে বলতে ঘর থেকে উঠোনে বেরিয়ে এলো। খুদে বাহিনীর এই কাণ্ডখানা দেখে সে কড়া গলায় ধমক দিয়ে উঠল। কি হচ্ছে এখানে? গাছটাকে এইভাবে দোলাচ্ছিস কেন তোরা? শুভ্রের গম্ভীর কণ্ঠ স্বর কানে যেতে ইমন, পাখি আর মিহি চমকে গিয়ে তটস্থ হয়ে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল। শুভ্র তখনও গাছের মগডালে বসে থাকা রাসেলকে খেয়াল করেনি। সে ভ্রু কুঁচকে পুনরায় শুধালো, গাছটাকে এভাবে দোলালি কেন? ইমন কাচুমাচু মুখে বলল, আসলে রাসেল ভাইয়ের কাছে সালামি চেয়েছিলাম।
উনি টাকা দেওয়ার ভয়ে গাছে উঠে বসে আছেন, তাই ওনাকে নামানোর জন্য সবাই মিলে একটু দোল দিচ্ছিলাম। ইমনের কথায় শুভ্র এবার জিজ্ঞাসু দৃষ্টিতে গাছের দিকে তাকালো। দেখলো রাসেল ডাল আঁকড়ে ধরে কুটিসুটি মেরে বসে আছে। শুভ্রকে দেখে রাসেল অপ্রস্তুত ভঙ্গিতে দাঁত বের করে একটু হেসে ফেলল। সে উপর থেকে কৈফিয়ত দেওয়ার সুরে বলল, আসলে পুরো সবাই যে হারে টাকা চাইছে, এতগুলো টাকা দেওয়া কি হুট করে সম্ভব বলো? শুভ্র রাসেলের কথার কোনো উত্তর দিল না। সে নির্বিকার ভঙ্গিতে আবার ফোন কানে ধরে কথা বলতে বলতে সামনের দিকে এগোতে লাগলো। ঠিক তখনই রাসেল সুর পাল্টে হঠাৎ বেশ দরাজ গলায় বলে উঠল, দিব দিব, তোদের সবাইকে টাকা দেব। কত টাকা লাগবে বল তোরা। আরে আমি তো এতক্ষণ সবার সাথে জাস্ট মজা করছিলাম। রাসেলের এই ভোল বদল দেখে শুভ্রের পা দুটো থমকে গেল। সে খানিকটা অবাক হয়ে ঘাড় ঘুরিয়ে পেছনের দিকে তাকালো। যা দেখলো তাতে তার রাগে চোয়াল শক্ত হয়ে এলো। হাতের ফোনটা কানের পাশে সজোরে চেপে ধরলো। সে মনে হচ্ছে অতিরিক্ত চাপে ফোনটা এখন মরমর করে ভেঙে ফেলবে। সামনে এসে দাঁড়িয়েছে রিদি। সে ভ্রু কুঁচকে অবাক বিস্ময়ে গাছের দিকে তাকিয়ে রাসেলের কাণ্ড দেখছে। রাসেল মূলত রিদিকে দেখেই টাকা দিতে রাজি হয়েছে। আর যাই হোক, নিজের ক্রাশের সামনে অন্তত নিজেকে ফকির প্রমাণ করাটা বড্ড লজ্জার বিষয়। রাসেলের এই হঠাৎ ভোলবদল দেখে শুভ্র তীক্ষ্ণ নজরে ওর দিকে তাকালো। ফোনের ওপাশ থেকে কেউ কথা বললেও সেদিকে পাত্তা না দিয়ে রাসেলের দিকে সরাসরি প্রশ্ন ছুড়ে দিল, কিন্তু রাসেল, তুই তো কিছুক্ষণ আগে আমাকেই বললে এতগুলো টাকা দেওয়া সম্ভব না, আর এখন বলছো দিবে। ব্যাপার কি বলো তো? রাসেল অপ্রস্তুতভাবে দাঁত বের করে হাসলো। সে আর চোখে একবার হৃদির দিকে তাকিয়ে নিল, যা শুভ্রের চোখ এড়ালো না। রাসেলের মতিগতি যে সুবিধার নয় তা শুভ্র শুরু থেকেই জানে। রাসেল নিজেকে সামলে নিয়ে একটু তড়িঘড়ি করেই বলল, আরে বড়, আমি তো জাস্ট মজা করছিলাম। অনেকদিন পর সবার সাথে দেখা, তাই একটু ফাজলামি করলাম আর কি। গেট ইট? শুভ্র ওর কথায় কোনো উত্তর দিল না। সে এবার কঠোর নজরে মিহি, পাখি আর ইমনের দিকে তাকালো। গম্ভীর আর ধমকে সুরে বলল, বাড়ির বড়রা কি তোদের হাত খরচ দেয়নি যে এইভাবে ভিক্ষুকের মতো টাকার জন্য মানুষের পেছনে পেছনে ঘুরছিস? আর সেকেন্ড টাইম যদি তোদের এখানে দাঁড়িয়ে থাকতে দেখি, তবে চড়িয়ে সবগুলোর দাঁত ফেলে দেব। গেট আউট। শূদ্রের এমন রুদ্র মূর্তি দেখে ওরা তিনজনই বেশ ভয় পেয়ে গেল। আর এক মুহূর্ত কথা না বাড়িয়ে যে যার মতো সেখান থেকে চম্পট দিল। হৃদি তখনও সেখানে থমকে দাঁড়িয়েছিল। শুভ্র এবার হৃদির দিকে ফিরে দাঁতে দাঁত চেপে হিসিয়ে শুধালো, তোর কি খুব চর খাওয়ার ইচ্ছে হয়েছে, নাকি এখান থেকে যাওয়ার পথ ভুলে গেছিস? হৃদি আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ানোর সাহস পেল না। দ্রুত পায়ে বাড়ির ভেতরে চলে গেল। রাসেল পুরো বিষয়টা একদম হাবা হয়ে তাকিয়ে রইল। সে শুভ্রকে কিছু একটা বলতে চাইল, কিন্তু তার আগেই শুভ্র গটগট করে বাড়ির মেন গেট দিয়ে বেরিয়ে গেল। রাসেল একা উঠোনে দাঁড়িয়ে মাথা চুলকাতে চুলকাতে বিড়বিড় করে বলল, কি হচ্ছে এসব আমার সাথে? এই শুভ্র কেন আমার সব প্ল্যানে বারবার জল ঢেলে দিচ্ছে? আচ্ছা, আমি কি ওর কোনো যাচ্ছচ্ছু নাকি যে ও এমন করছে? ড্যাম ইট। দুপুরের ড্রয়িং রুমে বেশ আড্ডার আমেজ। বড়রা এক পাশে বসে গল্প করছে আর অন্য পাশে মিহি, পাখি, ইমন আর হৃদি চারজন মিলে আয়েশ করে চিপস খাচ্ছে আর টিভিতে সিনেমা দেখছে। ঠিক সেই মুহূর্তে বাইরে থেকে ঘেমে নিয়ে ঢুকলো রাসেল। কপালে ঘামের বিন্দু চিকচিক করছে। সে ড্রয়িং রুমে ঢুকেই সরাসরি হৃদির পাশের সোফায় ধপ করে বসে পড়ল। তারপর বিলকিস চৌধুরীর উদ্দেশ্যে হাঁক ছেড়ে বলল, মামি, এক গ্লাস ঠান্ডা পানি দাও তো। যা রোদ আর গরম পড়েছে বাইরে, মরে গেলাম। হুট করে নিজের একদম গা ঘেঁষে রাসেলকে বসতে দেখে হৃদি বেশ অপ্রস্তুত আর অপদস্থ বোধ করল। সে অন্য সোফায় যাওয়ার জন্য উঠে দাঁড়াতে নিলেই রাসেল চট করে ওর হাতটা ধরে ফেলল। কোথায় যাচ্ছ? বসো এখানে, সমস্যা কি? ঠিক সেই মুহূর্তেই সদর দরজা দিয়ে ভেতরে প্রবেশ করলো শুভ্র। ওর সাথে তুর্য আর রিফাত। ওরা শুভ্রের বন্ধু। গ্রাম দেখার খুব শখ ছিল বলে শুভ্র ওদের নিয়ে এসেছে। কিন্তু ভেতরে ঢুকেই শুভ্রের চোখ গিয়ে পড়ল সোফার উপর। রাসেলকে আবারও হৃদির হাত ধরতে দেখে শুভ্রের চোয়াল শক্ত হয়ে এলো। সে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকলো। হাউ ডেয়ার হি টাচ হার অ্যাগেইন?
কথাটা যেন মনে মনে আওড়ালো ও। হৃদি চূড়ান্ত বিরক্ত হয়ে ঝাটকা মেরে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলল, না ভাইয়া, আমার একটা দরকারি কাজ আছে, আপনি বসেন, পরে কথা হবে। রাসেল নাসরবান্দার মতো বলল। রাখো তোমার কাজ, কাজ টাজ পরে হবে, আগে বসো একটু গল্প করি। হৃদি আবারও না করতে চাইল, কিন্তু রাসেল এক রকম জোর করেই ওকে পাশে বসিয়ে দিল। হৃদি প্রচণ্ড অস্বস্তি আর বিরক্তি নিয়ে চুপচাপ বসে রইল। তুর্য আর রিফাত বাড়ির বড়দের সাথে কুশল বিনিময় করল। বিলকিত চৌধুরী শুভ্রদের দেখে হাসি মুখে বললেন, তোমরা হয়তো জার্নি করে অনেক টায়ার্ড হয়ে গেছো, বসো বাবা, আমি সবার জন্য ঠান্ডা শরবত আনছি। রিফাত আর তুর্য গিয়ে মিহি আর পাখির সামনের সোফাটায় বসল। রিফাত হালকা হেসে মিহি আর পাখির দিকে তাকিয়ে বলল, হাই সুন্দরীরা, কি খবর? আবার দেখা হয়ে গেল। মিহি চিপসের প্যাকেট থেকে একটা চিপস মুখে পুরে হালকা হেসে সহজ গলায় বলল, এই তো ভালো। আপনারা কেমন আছেন? রিফাত সোফায় আরাম করে হেলান দিয়ে বসে হাসি মুখে জানালো। এই তো, আমরাও বেশ ভালো আছি। রিফাত এবার হৃদির দিকে তাকিয়ে বন্ধুসুলভ গলায় শুধালো, হাই রিদি, কেমন আছো? হৃদি রাসেলের পাশে বসে অস্বস্তি বোধ করলেও মুখে জোর করে হাসি ফুটিয়ে নরম স্বরে বলল, আলহামদুলিল্লাহ ভালো, আপনি? রিফাত মাথা নেড়ে সায় দিয়ে উৎসাহ নিয়ে বলল, ভালো। তোমাদের নানু বাড়ির এই গ্রামটা দেখার খুব শখ ছিল, তাই হুট করেই চলে আসলাম। হৃদি বিনিময়ের সাথে মৃদু হেসে বলল। খুব ভালো হয়েছে ভাইয়া। রিফাত এবার রাসেলের দিকে তাকাতেই রাসেল বেশ গদগদ হয়ে আলাপ জমানোর চেষ্টা করল। সে রিফাতের দিকে তাকিয়ে চটপট নিজেকে জাহির করে বলল, হাই, আমি রাসেল, শুভ্র ফুফাতো ভাই। ঠিক সেই মুহূর্তেই পাশে থাকা তুর্য সরু চোখে রাসেলের দিকে তাকিয়ে ঠাট্টার ছলে টিপকুনি কেটে বলল, তা কোন রাসেল? রাসেল ভাইপার নাকি? তুর্যের এমন রসিকতা শুনে ড্রয়িং রুমের উপস্থিত সবাই একযোগে হো হো করে হেসে উঠল। হৃদিও নিজেও হাসি চেপে রাখতে পারল না। রাসেল তুর্যের দিকে তাকিয়ে কিছুটা থতমত খেয়ে কাচুমাচু মুখে বলল, আপনিও না ভাইয়া, মাঝখান দিয়ে খুব মজা করছেন। তুর্য নিজের স্মার্ট ঘড়িটার দিকে তাকিয়ে মুচকি হেসে পাল্টা জবাব দিল, আরে মজা করাই তো আমাদের কাজ। শুভ্র নিজের রাগটা আর কোনোভাবেই সামলাতে পারছে না। কড়া করে নিষেধ করার পরও হৃদি কিভাবে ওভাবে রাসেলের পাশে বসে আছে এটা ভেবে ওর পিত্তি জ্বলে যাচ্ছে। ওর তীব্র ইচ্ছে করছে এখনই গিয়ে হৃদির গালে শক্ত করে একটা চর বসিয়ে দিতে। রাগে শুভ্রর বুকটা দ্রুত ওঠানামা করছে। সে বড় বড় নিঃশ্বাস ফেলে নিজেকে কোনো মতে শান্ত করার চেষ্টা করলো। ওর শরীরটা কেমন যেন রিডি করছে। এখন একটা ঠান্ডা পানির শাওয়ার না নিলে মাথার রক ছিঁড়ে যাবে। সে হৃদির দিকে এক পলক জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে মনে মনে গজরাতে আওড়ালো, তোকে তো আমি পরে দেখে নিব। তোর কপালে আজ অশেষ দুঃখ আছে। আমার কথা না রাখার সাহস তোর কোত্থেকে হয়? সেই দম্ভটা আজ আমি চূর্ণ করবই। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। শুভ্র আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। সে রান্নাঘরের দিকে তাকিয়ে একটু গলা উঁচিয়ে তার মায়ের উদ্দেশ্যে কড়া মেজাজে হাঁক ছেড়ে বলল, আম্মু, জলদি আমার রুমে 1 কাপ কফি পাঠাও। বলে শুভ্র গটগট করে নিজের রুমের দিকে চলে গেল। ওইদিকে ড্রয়িং রুমে শিফা, তুর্য আর বাকিদের হাসি আড্ডা আর খুনসুটি আগের মতোই চলতে থাকলো। কিছুক্ষণের মধ্যেই সাহেরা চৌধুরী 1 কাপ গরম কফি এনে সরাসরি হৃদির হাতে ধরিয়ে দিয়ে ব্যস্ত গলায় বললেন, যা তোমা, গিয়ে তোর শুভ্র ভাইকে কফিটা দিয়ে আয়, আমি রান্নাঘরে ডাল বসিয়েছি, পুড়ে যাবে, তাড়াতাড়ি যা। বলেই তিনি আর উত্তরের অপেক্ষা না করে চলে গেলেন। হৃদির কলিজাটা এক মুহূর্তের জন্য কেঁপে উঠল। শুভ্রের ওই রাগী চোখের কথা মনে পড়তেই ওর হাত পা ঠান্ডা হয়ে আসছে। তবুও নিজেকে সামলে নিয়ে সে ধীর পায়ে শুভ্রের রুমের দিকে এগিয়ে গেল। হৃদি রুমে ঢুকার ঠিক সেই মুহূর্তেই শুভ্র ওয়াশরুম থেকে বের হলো। তার কোমরে শুধু একটা তোয়ালে জড়ানো, সুঠাম দেহ থেকে টপটপ করে পানি ঝরছে। ভেজা চুলগুলো কপালে এসে লেপ্টে আছে। হঠাৎ শুভ্রকে এই অবস্থায় দেখে হৃদি অপ্রস্তুত হয়ে তড়িৎ গতিতে উল্টো দিকে ঘুরে দাঁড়িয়ে চোখ বন্ধ করে ফেলল। লজ্জায় লাল হয়ে সে বিড়বিড় করে বলল, ছি ছি ছি, আসার আর সময় পেলি না? কি লজ্জা, কি লজ্জা। শুভ্র কোনো কথা না বলে ধীর পায়ে হৃদির ঠিক পেছনে এসে দাঁড়ালো।
ওর শরীর থেকে সাবানের সুগন্ধ আর ভেজা শরীরের হিমেল ভাব হৃদি অনুভব করতে পারছে। হৃদি মাথা নিচু করে কাঁপা কাঁপা গলায় বলল, ভাইয়া আপনি তাড়াতাড়ি পোশাক পরে নিন, আর আমি কফির কাপটা টেবিলে রেখে যাচ্ছি। বলে হৃদি চোখ বন্ধ অবস্থায় উল্টো পায়ে হেঁটে যেতেই সে সজোরে শুভ্রের সদ্য গোসল করা শক্ত বুকের উপর গিয়ে ধাক্কা খেল। হৃদির মনে হলো সে জীবন্ত কোনো শক্ত পাথরের পাহাড়ের সাথে ধাক্কা খেয়েছে। সে হকচকিয়ে ঘুরে তাকে শুভ্রকে একইভাবে নিজের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে আবার উল্টো ঘুরে দাঁড়িয়ে বিরক্ত গলায় বলল, ছি ভাইয়া, আপনার কি একটু লজ্জা নেই? এইভাবে শুধু একটা তোয়ালে পরে সামনে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করেন তো। শুভ্র এবার হৃদির কানের কাছে মুখ নিয়ে বেশ গম্ভীর আর ভারী গলায় প্রশ্ন করল, যদি না পড়ি তবে তুই কি করবি? হৃদি এবার কিছুটা রেগে গিয়ে উত্তর দিল, আজব, আমি কি করব? আপনার ইচ্ছে, পড়বেন কি পড়বেন না। আমার কাজ ছিল কফিটা দিয়ে যাওয়া, সেটা দিয়েছি, এখন আমি চলে যাচ্ছি। বলে হৃদি দ্রুত কফির কাপটা পাশের টেবিলে নামিয়ে রেখে ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ালো। কিন্তু দরজার কাছে পৌঁছানোর আগেই শুভ্র বাস পাখির মতো ছোঁ মেরে ওর ডান হাতটা শক্ত করে চেপে ধরল। হৃদি কিছু বুঝে ওঠার আগেই শুভ্র ওকে হ্যাঁচকা টানে ঘুরিয়ে এনে একদম দেওয়ালের সাথে চেপে ধরল। ওর হাতের বজ্র মুষ্টিতে হৃদির যন্ত্রণায় কুকিয়ে উঠল। হৃদি অবাক চোখে শুভ্রের দিকে তাকালো। শুভ্রের চোখ দুটো রাগে একদম জবা ফুলের মতো লাল হয়ে আছে। বুকটা কামারের হাপড়ের মতো দ্রুত ওঠানামা করছে। শুভ্রের প্রতিটা তপ্ত নিঃশ্বাস হৃদির মুখে এসে আছড়ে পড়ছে, আর ওর ভেজা চুল থেকে টপটপ করে পানি পড়ে হৃদির কাঁধ ভিজিয়ে দিচ্ছে। শুভ্রের এমন রুদ্র মূর্তি দেখে হৃদি ভেতরে ভেতরে শিউরে উঠল। শুভ্র হৃদির চোখের মনির দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে দাঁতে দাঁত চেপে হুঙ্কার দিয়ে বলল, তোর সাহস কি করে হয় রাসেলের পাশে গিয়ে বসার? তোকে আমি বলিনি যে ওর থেকে অন্তত 10 হাত দূরে থাকবি? হৃদি যন্ত্রণায় ভ্রু কুঁচকে ফেলল, কিন্তু দমে গেল না। সে পাল্টা যুক্তি দিয়ে বিরক্ত গলায় বলল, পাশে বসলে সমস্যা কি? আর আমিই তো। হৃদির কথা শেষ হওয়ার আগে শুভ্র ওর গলার স্বর আরও চড়িয়ে কড়া শাসনে বাধা দিয়ে বলল, সমস্যা আছে, আমি বলেছি মানে আছে। তুই রাসেলের আশেপাশেও ঘেসবি না, ওর থেকে যোজন যোজন দূরে থাকবি, এটাই আমার শেষ কথা। শুভ্রের এমন পাগলামি দেখে হৃদি এক মুহূর্তের জন্য থমকে গেল। মনে মনে ভাবল, আচ্ছা শুভ্র কি কোনোভাবে জেলাস? ওর এই অধিকার খাটানো কি হিংসে থেকে আসছে? মুহূর্তেই হৃদির মাথায় একটা শয়তানি বুদ্ধি খেলে গেল। সে শুভ্রকে আরও তাতানোর জন্য তাচ্ছিল্যের সুরে বলল, আজব লোক তো আপনি। পাশে বসেছি তো কি হয়েছে? রাসেল ভাইয়ার তো কোনো খারাপ উদ্দেশ্য নেই, উনি তো বেশ সহজ মানুষ। কথাটা শোনা মাত্র শুভ্রের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে হৃদির গাল দুটো এক হাতে শক্ত করে চেপে ধরে ক্রু হাসি হেসে বলল, বাহ, খুব দেখছি রাসেলের পাশে বসতে ভালো লেগেছে তোর। ওর সঙ্গ খুব এনজয় করছিস তাই না? গালে শুভ্রের আঙ্গুলের চাপে হৃদি বেশ ব্যথা পেল। তবুও সে মুখ কুঁচকে জেদি গলায় বলল, ভাইয়া আপনি কিন্তু আমার সাথে খুব খারাপ ব্যবহার করছেন। রাসেল ভাইয়া মানুষ হিসেবে অনেক ভালো, তাহলে অযথা কেন একটা ভালো মানুষের ওপর এত রাগ দেখাচ্ছেন আপনি? হৃদির মুখে রাসেলের গুণগান শুনে শুভ্রের মাথা একদম বিগড়ে গেল। সে হৃদির গাল দুটো আরও জোরে পিষে ধরে প্রায় চিৎকার করে ফেটে পড়ল। রাসেল ভালো নাকি খারাপ সেটা আমার জানার কোনো প্রয়োজন নাই। আমি তোকে যা বলছি শুধু সেটুকুই তোর আইন। মনে রাখবি, আমি ব্যতীত এই দুনিয়ার অন্য সব পুরুষ তোর জন্য নিষিদ্ধ। শুভ্রের মুখের উপর এমন সপাট কথা শুনে হৃদি যেন মুহূর্তের জন্য কথা বলার শক্তি হারিয়ে ফেলল। শুভ্রের এই রুদ্রমূর্তি তার কাছে একেবারে অপরিচিত, কিন্তু এই অদ্ভুত আচরণ কি সত্যি হিংসে থেকে? ভাবতেই হৃদির মনটা এক অজানা খুশিতে ভরে উঠল। সে শুভ্রকে আরও খেপিয়ে তোলার জন্য জেদি গলায় বলল, শুনবো না আপনার কথা। আমি 100 বার রাসেল ভাইয়ার সাথে কথা বলবো। আমাকে শাসন করার আপনি কে? আমার হাজবেন্ড? কেমন হাজবেন্ড যে আজও আমাকে স্ত্রী হিসেবে মেনেই নিতে পারেননি? তাহলে সেই স্ত্রীর ওপর আপনি অধিকার দেখান কোন সাহসে? হৃদির এই তীক্ষ্ণ কথাগুলো শুভ্রের ধৈর্যের শেষ বাঁধটা চুরমার করে দিল।
এতক্ষণ সে নিজেকে কোনো মতে শান্ত রাখার চেষ্টা করছিল, কিন্তু এবার আর পারল না। হাতের নিয়ন্ত্রণ হারিয়ে সে সজোরে হৃদির গালে একটা থাপ্পড় বসিয়ে দিল। চরের ধাক্কায় হৃদি ছিটকে গিয়ে দেওয়ালের সাথে ধাক্কা খেল। ওর ঠোঁটের কোণে ফেটে নোনা রক্ত গড়িয়ে পড়ল। শুভ্র হৃদির চোখের দিকে তাকিয়ে হিংস্র গলায় গর্জে উঠল। বুকের পাটা থাকলে রাসেলের আশেপাশে যাস, খুন করে ফেলবো তোকে আমি, একদম শেষ করে দেব। হৃদি গালে হাত দিয়ে ব্যথায় কুকড়ে গেলেও হার মানল না। সে চোখের পানি মুছে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলল, তো মেরেই ফেলেন না, বারণ করেছে কে আপনাকে? মেরে আপদ বিদায় করেন। শুভ্র নিজের রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে সজোরে দেওয়ালের উপর একটা ঘুষি মারল। দেওয়ালের প্লাস্টার যেন ধসে পড়ার উপক্রম হলো। সে দাঁতে দাঁত চেপে ফেটে পড়ে চিৎকার করে বলল, হৃদি, তুই এখনই এখান থেকে যা। আমার মাথা ঠিক নেই, আমি উল্টাপাল্টা কিছু একটা করে ফেলতে পারি। আই সেইড গেট আউট ফ্রম হেয়ার। হৃদি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। অপমানে আর যন্ত্রণায় ভেঙে পড়ে দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। শুভ্র চোখ দুটো শক্ত করে বন্ধ করে দেওয়ালের সাথে কপাল ঠেকিয়ে দাঁড়িয়ে রইল। ওর হাতের মুষ্টি এতটাই শক্ত যে আঙ্গুলের গিঁটগুলো সাদা হয়ে গেছে। রাগে আর উত্তেজনায় ওর শরীরের প্রতিটি রগ ফুটে উঠেছে, যেন এখনই ফেটে যাবে। সারা শরীর থরথর করে কাঁপছে ওর। শুভ্র বিড়বিড় করে নিজের মনে খেপাটে গলায় বলল, বুঝতে পারছি তুই আমাকে একদিন ঠিকই ধ্বংস করে দিবি, আর তুই সেটা পারবি, কারণ এই সাইফান শুভ্র চৌধুরীকে ধ্বংস করার ক্ষমতা এই দুনিয়ায় তুই ছাড়া আর কারো সাধ্য নেই। রুমে এসে হৃদি ধীর পায়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। নিজের প্রতিবিম্বর দিকে তাকিয়ে দেখলো ঠোঁটের কোণটা ফেটে গিয়ে লাল নোনা রক্ত জমে আছে, আর ফর্সা গালে শুভ্রের হাতের 5 আঙ্গুলের স্পষ্ট দাগ বসে গেছে। ব্যথায় গালটা দপদপ করছে, কিন্তু অদ্ভুতভাবে হৃদি এবার আর কান্নায় ভেঙে পড়ল না, বরং তার ঠোঁটের কোণে এক চিলতে বিজয়ের হাসি ফুটে উঠল। আয়নার দিকে তাকিয়ে সে আপন মনে খিলখিল করে হেসে উঠে আনন্দিত গলায় বলল, মিস্টার সাইফান শুভ্র চৌধুরী আমাকে নিয়ে জেলাস, ভাবা যায়? হিংসেতে একদম জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে লোকটা। হৃদি নিজের আঙ্গুল দিয়ে গালের সেই দাগটা আলতো করে ছুঁয়ে দেখল। ব্যথার চেয়েও শুভ্রের এই অধিকার বোধের তীব্রতা তাকে বেশি নাড়া দিচ্ছে। সে আবারও আয়নার দিকে তাকিয়ে জেদি আর চ্যালেঞ্জিং সুরে ফিসফিস করে বলল, সো মিস্টার সাইফান শুভ্র চৌধুরী, এখন তো আমি আপনাকে আরো জ্বালিয়ে মারবো, যতক্ষণ না ওই পাথরটা গলে জল হচ্ছে আর আপনি নিজের মুখে ভালোবাসি বলছেন, ততক্ষণ আমার শান্তি নেই। ভালোবাসি শোনার জন্য যা যা করতে হয় আমি তার সবটাই করব, জাস্ট ওয়েট অ্যান্ড সি। দিদির চোখে মুখে এখন আর কোনো ভয়ের চিহ্ন নেই, বরং শুভ্রের মন জয় করার এক দুরন্ত নেশা ভর করছে তার উপর। সে জানে শুভ্রের এই রাগটাই আসলে ওর দুর্বলতা। দোতলার এক বাড়ির বিশাল বড়ই গাছের তলায় উকিঝুঁকি মারছে শুভ্রা আর ঈশান। ওদের মতলব একদম পরিষ্কার, যেই দেখবে আশেপাশে কেউ নেই অমনি গাছে একটা জোরসে ঝাঁকি দিবে। ঈশান এমনিতেই চোর পুলিশ খেলায় নেই, কিন্তু শুভ্রার মান ভাঙাতে আজ তাকে এই চুরির অভিযানে নামতে হয়েছে। অনেক বছর পর ঈশান বড়ই চুরি করতে এসেছে, তাই বুকের ভেতরটা যেন ড্রাম পেটাচ্ছে। কিন্তু কপাল খারাপ, বারবার কেউ না কেউ সামনে চলে আসছে, আর অমনি দুজনে দৌড়ে গিয়ে গ্রিলের ওপাশে লুকিয়ে পড়ছে। ঈশানের বুকটা ভয়ে একদম মেয়ে মানুষের মতো ধুকভুক ধুকভুক করছে। শুভ্রা শক্ত করে ঈশানের কাঁধ ধরে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে। ঈশান ভয়ে হাঁপাতে হাঁপাতে মিনতি করার সুরে বলল, শুভ্রা, শোনো না, তোমাকে আমি বাজার থেকে অনেকগুলো বড়ই কিনে খাওয়াবো, কথা দিচ্ছি। আমার খুব ভয় লাগছে, ধরা পড়লে ইজ্জত আর থাকবে না। শুভ্রার সাথে সাথে চোখ পাকিয়ে ওর দিকে তাকিয়ে বেশ দাপুটে গলায় বলল, কিনে খাওয়ার চেয়ে চুরি করে খাওয়ার মজাই আলাদা, বুঝলেন? আমি মেয়ে হয়েও একটু ভয় পাচ্ছি না, আর আপনি ছেলে হয়ে কাঁদছেন। ছি, আপনার পুরুষত্ব কি এতই ভীতু? শুভ্রার মুখে ভীতু শব্দটা শুনে ঈশানের আতে আঘাত লাগলো। সে নিজের ভাবমূর্তি রক্ষা করতে একটু তেজ দেখিয়ে বলল, এই মেয়ে, তুমি জানো আমি কতটা সাহসী? আমাকে ভীতু বলছো কোন সাহসী?
শুভ্রা ঠোঁট উল্টে তাচ্ছিল্য করে টিপ্পনি কেটে বলল, সাহস তো দেখতেই পাচ্ছি, নিজেই তো বলছেন ভয় পাচ্ছেন, তো ভয় পাওয়া মানেই তো ভীতু হওয়া, তাই না? ঈশান এবার নিজেকে সামলে নিয়ে একটা দার্শনিক ভাব ধরে নিচু স্বরে বলল, আরে আমি অমন ভয়ের কথা বলিনি। চুরি করতে গেলে কার না একটু আধটু ভয় লাগে বলো তো? ব্রিটিশ চোর যারা তাদেরও মনে হয় ভয় লাগে, আর সেখানে তো আমি সাধারণ একটা ঈশান মাত্র। শুভ্রা এবার বিরক্ত হয়ে ঈশানকে থামিয়ে দিয়ে কড়া গলায় নির্দেশ দিল,